বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এটা নিয়ে একটা বক্তব্য দিতে গিয়ে দেখি যে বেশ বড় হয়ে গেছে। চিন্তা করলাম যে তাহলে এটাকে 2 পর্বে প্রচার করা যেতে পারে, কারণ আপনাদের ধৈর্য তো অনেক কম, শোনার মানে ধৈর্য নাও থাকতে পারে। তো আশা করি আপনারা শুনবেন। এবং আমি যে আসলে অনেকটাই কি বলা যায় মানে এলোমেলো কথা বললাম, কারণ আমার মাথাও ঠিক নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখে যে কোনো বিবেকবান মানুষেরই কিন্তু মাথা ঠিক থাকার কথা না। তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। তো আসুন আসল বক্তব্যে যাওয়া যাক। বাংলাদেশ পড়ে গেছে কঠিন গেড়াকলে, একেবারে কঠিন গেড়াকলে। আর তার মধ্যে এই যে সোশ্যাল মিডিয়াতে এত পরস্পর বিরোধী খবর, এখন বাংলাদেশের মানুষ কোনটা বিশ্বাস করবে? তো তার মধ্যে আর একটা খবর চলে আসছে একেবারে ডাইরেক্টলি। এতদিন ধরে ভারতের পক্ষ থেকে আমরা দেখতাম যে ইঙ্গিতপূর্ণ কথা বলতো, কূটনৈতিক ভাষা ব্যবহার করত। তো এইবার দেখা যাচ্ছে অনেকটা তারা খোলস ছেড়ে বেরিয়ে প্রকৃত একেবারে সরাসরি স্পষ্টভাবে তাদের বার্তা জানানোর চেষ্টা করছে, অথবা বলা যায় স্পষ্ট বার্তা দিয়েছে। সেটা কি? এই যে ভারতের যে সেনাপ্রধান ওনার নাম জানি কি, ত্রিবেদী। তা উনি কি বলছেন? উনি বলছেন যে সরকার পাল্টালে ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে। একেবারে পরিষ্কার বক্তব্য। তার বক্তব্য হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের প্রতি তাদের ন্যূনতম কোনো সমর্থন নাই, স্বীকৃতিও নাই। এখন এই সরকারকে পাল্টাতে হবে। এখন এই পাল্টানো বলতে কি বুঝাচ্ছেন? সেটাই হলো আসল ব্যাপার। এবং এটা নিয়েই গোটা বাংলাদেশে ব্যাপক জল্পনা কল্পনা এবং সোশ্যাল মিডিয়াতে পরস্পর বিরোধী এত খবর যে এর মধ্যে কোনটা থেকে কোনটা সঠিক এটা বুঝে ওঠা মুশকিল। তো এখন এই যে বলা হচ্ছে যে সরকার পাল্টালে তাহলেই বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হতে পারে। তো সরকার পাল্টানো বলতে 2 রকম বোঝানো যেতে পারে। এক হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার পাল্টে গিয়ে হয়তো নতুন একটা জাতীয় সরকার বা এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, যারা নাকি এসেই হয়তো ঘোষণা করলো যে 3 মাসের মধ্যে নির্বাচন হবে, এরকম। আর একটা হচ্ছে শেখ হাসিনা, উনি তো আসলে পদত্যাগ করে যান নাই, এটা তো এখন সবাই জানে যে রাষ্ট্রপতির কাছে যে সিস্টেম অনুযায়ী পদত্যাগপত্র একটা দাখিল করে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে হয়, সেভাবে উনি না নিয়ে তড়িঘড়ি করে সেই 5 আগস্ট ওই সেনাবাহিনীর হেলিকপ্টারে চড়ে প্রথমে উনি বিমানবন্দরে যান এবং সেখান থেকে বিমানে চড়ে ভারতে চলে যান। এই তো। এবং যে ন্যারেটিভগুলো এ পর্যন্ত দেওয়া হয়েছে গত 7 মাস ধরে, যে শেখ হাসিনা নাকি পালিয়ে গেছেন, তাহলে পালিয়ে গেলে তো উনি ওনার ব্যক্তিগত বিমানে অথবা ব্যক্তিগত হেলিকপ্টারে লুকিয়ে চুরিয়ে চলে যাওয়ার কথা। বাট উনি তো লুকিয়ে চুরিয়েও যান নাই, প্রকাশ্য দিবালোকে গেছেন। এবং শুধু তাই না, রাষ্ট্রের যে সেনাবাহিনী তারা নিজেরাই তাদের হেলিকপ্টারে ছড়ে একেবারে ভারতে পৌঁছে দিয়ে আসছে। এটাকে তো কোনোভাবেই পালানো বলে না, তাই না? এটা তো কোনোভাবেই পালানো বলে না। অর্থাৎ অন্য কথায় ভারত এখনো পর্যন্ত তাদের দেশে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়ে রাখছে, যে মর্যাদা দিয়ে রাখছে, তাতে বোঝা যায় যে ভারত যদিও ডাইরেক্টলি হয়তো বলে না যে তারা শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসাবে স্বীকার করে বা মানে বা সেভাবেই তারা ট্রিট করে, এটা ডাইরেক্টলি বলে না, বাট তাদের আচার আচরণ কথাবার্তা থেকে মনে হয় যে সেরকম। এবং সেই হেতু তারা এখনও হয়তো বা এ ধরনের হয়তো সিদ্ধান্তে আসতে পারে, বা তাদের হয়তো মনে হতে পারে যে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে আবার সব পদে বহাল করার। অর্থাৎ তাহলে সরকার পরিবর্তন বলতে এখানে 2টা বোঝাচ্ছে। এক হয়তো তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করে নির্বাচনের বিষয়টা, অথবা শেখ হাসিনাকে তার পদে পুনরায় প্রতিষ্ঠা। এখন কোনটা এরা করছে আমরা তো জানি না। এখন এই জায়গাতে এসে এই যে অন্তত সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সরগরম, তো তার মধ্যে ভারত থেকে একদল লোক যারা নাকি
যারা নাকি ওই যে ইউটিউবিং করে এবং সোশ্যাল মিডিয়াতে সোচ্চার, বিশেষ করে ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে, তাদের কিছু প্রাইভেট চ্যানেল আছে, টেলিভিশন চ্যানেল আছে, তারা তো একেবারে তারস্বরে প্রচার করা শুরু করছে কি যে এই মার্চ মাসেই শেখ হাসিনাকে বাংলাদেশে নাকি ফেরত পাঠানো হবে। এ ব্যাপারে সমস্ত প্ল্যান পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। কত রকম খবর, এবং মনে হচ্ছে যে ভারতের অন্তত বাংলাদেশে ওই বাংলাভাষী যে মিডিয়াগুলো আছে তাদের আর কিন্তু কোনো কাম নাই, অন্য কোনো খবর কিন্তু তারা প্রচার করে না। একেবারে দিন রাত 24 ঘন্টা খালি শেখ হাসিনা কখন কবে বাংলাদেশে প্রত্যাবর্তন করে আবার প্রধানমন্ত্রী পদে বহাল হবেন এটা নিয়ে কিন্তু তারা সারা দিন মানে কথা বলে যাচ্ছে। এবং আমি ওইগুলো পুরোপুরি শুনি না, কারণ আসলে তারা তো অনেক এক্সাজারেট করে। সমস্যা হচ্ছে যে ওদের একেবারে কট্টরপন্থী আওয়ামী লীগ যারা যারা আর কি বা আওয়ামী লীগের সমর্থক, তাদের কাছে ওদের ওই বক্তব্য বিবৃতি ভালো লাগতে পারে, কিন্তু আমরা যারা নিরপেক্ষভাবে চিন্তাভাবনা করি বা বক্তব্য দিই আমাদের কাছে কিন্তু অত আকর্ষণীয় মনে হয় না, কারণ একই জিনিস ঘ্যান 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 করে বলতে বলতে পুরো বিরক্ত করে ফেলে। তো তারপরেও মাঝে মাঝে হয়তো হালকা একটু শুনলাম, শোনার পরে নিচে প্রতিক্রিয়া দেখি, তো সেখানে দেখি দুই ধরনের প্রতিক্রিয়া। যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক তারা দেখা যায় যে ওই মিডিয়াগুলোকে পাগল উন্মাদ বলে গালিগালাজ করে, আর যারা আওয়ামী লীগের সমর্থক তারা আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ জয় বাংলা বলে স্লোগান দেয়। তবে হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ জয় বাংলা বলার লোকজনই বেশি, কারণ মনে হয় এই দুর্দিনে তারা যেখানে যে অবস্থা লুকিয়ে চুরিয়ে আছে অন্তত মানসিক শান্তি পায়। বাস্তবে কিছু ঘটুক আর না ঘটুক, তারা অন্তত মানসিক শান্তি পায় এই চিন্তা করে যে যাই হোক একটা দেশের মিডিয়াগুলো তো অন্তত শেখ হাসিনাকে কল্পনার জগতে হলেও আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেটা খারাপ কি? অনেকটা কিন্তু ওই যে ধর্মীয় ওই যে হিন্দুদের যেমন বেহেশতে, না হিন্দুদের তো বেহেশত না, হিন্দুদের স্বর্গে যেমন ওই যে যারা যাবে তারা ওখানে যে অপ্সরাদের সাথে যৌনকেলি করবে, মজা করবে, তাই না? এটা কল্পনার ব্যাপার। বাট তেমনি যে মুসলমানরাও ধর্ম পালন করে বেহেশতে যাবে, গিয়ে ওই যে বাহাত্তর পাবে, এটাও একটা কল্পনার ব্যাপার, তাই না? তো এখন বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনা এসে পুনরায় ক্ষমতায় বসবেন, এটা কিন্তু আওয়ামী লীগের লোকজনদের অনেকটা কল্পনার ব্যাপার, কল্পনার রাজ্যের ব্যাপার, এবং এটা চিন্তা করে তারা খুশি হচ্ছে। আমার মূল বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ একটা গেড়া কলে এই কারণে, কারণ বাংলাদেশের মানুষ সম্ভবত এখন বুঝতেই পারছে না যে তাদের আসলে কী করতে হবে। আবার এর মধ্যে বিষের ওপর গোদের ওপর বিষ ফোড়ার মতো আবার হিজবুত তাহরির এবং অন্যান্য ইসলামী মৌলবাদী দলগুলো কিন্তু একেবারে ভয়ঙ্করভাবে মাঠে নেমে পড়ছে। গত শুক্রবারে তারা একেবারে ডিক্লারেশন দিয়ে তারা প্রায় 20-25-30 হাজার লোক নিয়ে একেবারে সেই বায়তুল মুকাররম থেকে তারা কি মিছিল করলো, তাই না? এবং অদ্ভুত ব্যাপার, এই হিজবুত তাহরির সংগঠনটা খালি বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি অনেক মুসলমান দেশে নিষিদ্ধ। এরা যে একেবারে সরাসরি প্রকাশ্য দিনের আলোকে এই শুক্রবারের আগে অর্থাৎ 7ই মার্চ তার আগে সারা ঢাকা শহরে যে করলো, ওই যে কী জানি বলে লিফলেট না পোস্টার করলো, লাগালো, সাটালো, এবং তারা কিন্তু ডিক্লারেশন দিয়েই বলছে যে কি মার্চ ফর খিলাফত। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দে আর রাইট, কারণ মুসলমান মাত্রই তো খিলাফতের স্বপ্ন দেখে, এটা কিন্তু অন্যায় কিছু না। এবং যদিও তারা বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু বর্তমান সরকারের দেখা যাচ্ছে যে এদের ব্যাপারে ভূমিকাটা কেমন রহস্যজনক। এই কারণে বললাম, যারা নাকি একেবারে নিষিদ্ধ, তাই না, তারা কিভাবে প্রকাশ্য দিবালোকে পোস্টার সাটালো, তারপরে 7 মার্চ তারা ওই বায়তুল মুকাররমের ওখান থেকে তারা মিছিল বের করবে, এটাও কিন্তু আগে ডিক্লেয়ার্ড। অথচ আমরা দেখি নাই যে এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশে বর্তমানে যে সেনাবাহিনী কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। শুধুমাত্র দেখা গেল যে 7 মার্চ যখন তারা আসলেই মিছিল বের করলো তখন পুলিশ চেষ্টা করলো, কিন্তু পারলো না, পরে সেনাবাহিনী এসে তাদের ছত্রভঙ্গ করে দিল। অথচ তারা কিন্তু 20-25-30 হাজার লোক কিন্তু ঠিকই জড়ো করে ফেলছে, এবং ঘোষণা দিয়ে পরে আবার পুলিশের বিভিন্ন প্রধান এসে বলছে যে ইন্টেলিজেন্সের তথ্যের অভাব, হ্যান ত্যান হাবিজাবি। আরে ভাই, আগে থাকতেই যারা ডিক্লারেশন দিয়ে একটা কর্মকাণ্ড করতে আসছে, সেখানে আবার যদি ইন্টেলিজেন্সের অভাব থাকে তাহলে এরা যে কী দায়িত্ব পালন করে এটা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে, তাই না?
তো আরও মানে যে খবর টবর পাওয়া যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন যে মৌলবাদী দলগুলো আছে তারা নাকি এখন কোঅর্ডিনেট করে তারা তাদের কার্যক্রম তারা শুরু করে দিয়েছে এবং তারা মনে করছে যে এটাই সুবর্ণ সুযোগ। এখন তো অত্যন্ত দুর্বল একটা সরকার আছে, অতএব যা কিছু করার এই মুহূর্তেই করতে হবে, অর্থাৎ দেশে মোটামুটি একটা হজবরলা পরিস্থিতি করতে হবে। এবং তাদের বিশ্বাস বাংলাদেশের মানুষ নিজেরাও যেহেতু প্রচণ্ড ধর্মান্ধ এবং তারাও যেহেতু বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তারা এই ভেবে উদ্দীপ্ত যে তারা যদি এই ধরনের একটা আন্দোলন করে, অর্থাৎ খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন করে, তাহলে দেশের লোকজন ঠিকই তাদের পিছনে আসবে। আবার অন্যদিকে বিএনপি নামক দলটা তারা মিনমিন করে খুব শক্তভাবে বলে তা আমরা দেখি না, ইলেকশন করতে হবে, তারপরে নির্বাচিত লোকদের হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে আবার সরকারের লোকজন বলছে দেশের পরিস্থিতি ভালো না হলে ইলেকশন দেওয়া যাবে না। এবং তখনই কিন্তু কিছু লোক আবার দেখলাম যে ইউটিউবে এসে বলা বলি শুরু করছে কি, এই যে হিজবুত তাহরির এদের দিয়ে সরকার বস্তুত বাংলাদেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় যাতে করে ইলেকশন বিলম্বিত করা যায়। অদ্ভুত ব্যাপার, কিছু লোক ঠিকই বলছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে এবং তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে ফায়দা লুটতে চায়, এটা কিন্তু এখানে সরকারের কোনো ইন্ধন আছে এটা বলছে না। কিছু লোক এরকমভাবে ন্যারেটিভ দিচ্ছে, আবার কিছু লোক বলছে একেবারে যে এটা সরকারের একটা পাতানো খেলা, নির্বাচনকে বিলম্বিত করার জন্য দেশে পরিকল্পিতভাবে একটা ঝামেলা তৈরি করছে যাতে বলা যায় যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নির্বাচনের উপযোগী না, অতএব এটা ঠিকঠাক করে এই কাজ করতে হবে। প্রথম সেগমেন্টটা এখানে শেষ করলাম, তবে অবশ্যই শেষ করার আগে অনুরোধ থাকবে পরবর্তী সেগমেন্টটাও আমি জাস্ট এর পরপরই আমি ছেড়ে দেবো, সেটা আপনারা শুনবেন। এবং অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব তার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ হঠাৎ লক্ষ্য করলাম যে সাবস্ক্রিপশনের মাত্রা অনেক কমে গেছে। তো ধন্যবাদ।